গীতা আর বড়বাবু মিলে এবার সাপুড়ে তারকেশ্বরকে ধরে তার মুখ থেকে সঞ্জয় লাহিড়ীর ব্যাপারে সমস্ত সত্যিটা জানতে পারল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো সাপুড়ে তারকেশ্বরকে টিট ফোন করে আর বলতে লাগলো ওই ম্যাডামের ব্যাগের মধ্যে সাপটা ঢুকিয়ে দেবে, যাতে ওখান থেকে সুবল মারে আর ও যাতে কিছুতেই বাঁচতে না পারে, কোনো সাপুড়ে যাতে ওকে বাঁচাতে না পারে। তখন একথা বলতে তারকেশ্বর বলতে লাগলো, তাহলে আমাকে ১,০০,০০০ টাকা দেবেন তো ম্যাডাম? তখন বলতে লাগলো, যেটা বলেছি সেটাই দেবো। আর একটা বাড়তি কথা বলবে না। তবে তোমাকে আমি প্ল্যানটা বলে দিচ্ছি, কিভাবে তুমি সাপটা ওখানে নিয়ে ঢুকিয়ে দেবে। এই বলে প্ল্যানটা বলে দেয়। আর তারকেশ্বর তার প্ল্যান অনুসারে চলে যায় সেই কোর্ট চত্বরে। সেখানে গিয়ে এদিক ওদিক করে চারিদিকে দেখতে থাকে। অন্যদিকে দেখা যায় গীতার সাথে বড়বাবু কথা বলতে থাকে। বড়বাবু তখন বলতে লাগলো, ম্যাডাম আপনি কোথায় আছেন? তখনই গীতা বলতে লাগলো, আমি না কোর্টে আছি। কেন? তখন বলতে লাগলো, আমি না সব ব্যাপারে কিন্তু খোঁজখবর নেওয়ার জন্য কিন্তু লোক লাগিয়ে দিয়েছি। তবে একটা কথা বলি, আমার কেমন মনে হচ্ছে আপনি যেন অনেক বড় একটা বিপদে পড়তে পারেন। তাই আপনি সাবধানে থাকবেন, বুঝতে পারছেন? আর একটা কাজ করলে কেমন হয়, তারকেশ্বরকে নিয়ে আদালতে দাঁড় করিয়ে দিলে তো সমস্ত প্রমাণ বের হয়ে যাবে। গীতা তখন বলতে লাগলো, না, না বড়বাবু সেটা করলে কিছুতে হবে না। তখন সে এটা বলবে আমরা মিথ্যে সাক্ষীকে এনে দাঁড় করাইছি। আমাদের কাছে সলিড কিছু প্রমাণ লাগবে। সেইজন্য আমাদেরকে যতটুকু করার ততটুকু কিন্তু করতে হবে। বড়বাবু তখন বলতে লাগলো, ঠিক আছে। এদিকে সাপুড়ে এদিক ওদিক করে ঘোরাঘুরি করার সময় হঠাৎ করে চাওয়ালাকে দেখতে পায়। চাওয়ালাকে বলতে লাগলো যে সে যেন চায়ের মধ্যে ঘুমের ওষুধকে মিশিয়ে সেই গীতা ম্যাডামকে খাইয়ে দেয় আর বিনিময়ে তাকে কিছু টাকা দেয়। তখন চাওয়ালা অনেক খুশি হয়ে যায় আর বলতে লাগলো, কোনো চিন্তা করবে না, আমি কাজটা করে দিচ্ছি। এই বলে চাওয়ালা চায়ের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে গীতাকে দিয়ে আসে। এইদিকে গীতা বড়বাবুর সাথে কথা বলতে থাকে আর বলতে লাগলো, বড়বাবু আপনি কোনো চিন্তা করবেন না, আমাদের সলিড প্রমাণটা জোগাড় হয়ে গেলে আমরা সব কিছু বের করে নিতে পারবো। এ নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। তখনই চাওয়ালা এসে চাটা দিয়ে দিলে গীতা তখন বলতে লাগলো, বড়বাবু আমার না আরও দুটা কেস আছে, সেটা আমি একটু দেখে নিই, তারপর আমি আপনার সাথে আবার কথা বলবো। এই বলে ফোনটা কেটে দেয় আর চাটা খেতে থাকে। আর তখনই ফোন করে অগ্নিজিৎ বাবু। অগ্নিজিৎ বাবুর ফোনটা পেয়ে গীতা তখন বলতে লাগলো, কে? অগ্নিজিৎ বাবু তখন বলতে লাগলো, আমি অগ্নিজিৎ বাবু। এই কথা বলতে গীতা বলতে লাগলো, হ্যাঁ বাবা বলুন। অগ্নিজিৎ বাবু তখন খুব কান্নাকাটি শুরু করে আর বলতে লাগলো, ও আমার না কেমন মনে হচ্ছে গীতা, ওই সঞ্জয় হলো আমার ছেলে স্বস্তিক। ও কেন নিজের পরিচয়টা দিচ্ছে না? কেন সে চুপচাপ বসে আছে? আমি কিছু বুঝতে পারছি না। ও কেন বলছে না বাবা আমি তোমার ছেলে স্বস্তিক? কি হয়েছে সেটাই তো বুঝতে পারছি না। আমি তোমার কাছে গীতা এটুকু অনুরোধ করি, তুমি আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে এনে দাও। তুমি প্রমাণ করে যাও ও যে সঞ্জয় লাহিড়ী নয়, ও যে স্বস্তিক সেটা প্রমাণ করে দাও। এই বলে খুব কান্নাকাটি করতে থাকে। তখন গীতা বলতে লাগলো, বাবা আপনি এমনটা করবেন না। আমি কথা দিচ্ছি আমি আপনার ছেলেকে আপনার কাছে ফিরিয়ে এনে দেব। তখন অগ্নিজিৎ বাবু বলতে লাগলো, গীতা আমি তোমাকে যোগ্য বউর সম্মান দেব। আমি তোমার সাথে আর কোনো খারাপ কিছুই করব না। তোমাকে এই বাড়িতে আমি পূর্ণ মর্যাদা দিয়ে ফিরিয়ে নিয়ে আসব। তুমি একবার আমার ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে দাও। এই বলে কান্নাকাটি করতে থাকলে তখন মেহেক সেখানে চলে আসে। আর মেহেক অগ্নিজিৎ বাবুর কান্নাকাটি দেখে নিজেকে স্থির রাখতে পারে না। তখন বলতে লাগলো, তুমি এমন করছো কেন বাবা? এদিকে দাও ফোনটা। এই বলে ফোনটা নিয়ে মেহেক তখন বলতে লাগলো, গীতা বৌদি তুমি যেকোনো প্রকারে আমার ভাইয়াকে বাবার কাছে এনে দাও। বাবা জানো একদম ভেঙে পড়েছে। সে না কিছুতে ঠিকভাবে ঘুমোচ্ছে না, ওষুধপত্র খাচ্ছে না। কেমন একটা হয়ে গেছে। বাবার যদি কিছু হয়ে যায় আমি কি করব? গীতা তখন বলতে লাগলো, মেহেক তুমি একদম চিন্তা করো না। আমি বলছি তো আমি সবকিছু ঠিক করে দেবো। আমি বাবাকে বাবার ছেলেকে ফিরিয়ে দেবো। আমি কথা দিচ্ছি। এই বলে ফোনটা কেটে দেয়। আর এদিকে অজিত বাবুকে মেহেক বলতে লাগলো, গীতা কথা দিয়েছে, তুমি কোনো চিন্তা করো না। গীতা তখন একটা কেসের নোটিশ দেখতে থাকে আর তখন বলতে লাগলো, কেন আমার হঠাৎ করে মাথাটা কেন এইভাবে ঘুরছে? কেন যন্ত্রণা করছে? আমি তো কিছু বুঝতে পারছি না কি ব্যাপার? ডাক্তারও দেখায় না অনেকদিন পর্যন্ত। আরে ওনার সন্তান তো আমার গর্বে, কিন্তু উনি কিভাবে চুপচাপ এভাবে বসে আছেন? উনি কেন স্বীকার করছেন না উনি যে স্বস্তিক? আসলে কি সত্যি উনি স্বস্তিক না সঞ্জয় লাহিড়ী? আমি তো কিছু বুঝতে পারছি না। এই কথাগুলি ভাবতে থাকে আর হঠাৎ করে সেখানে শুয়ে পড়ে। আর তখন সে সাপুড়ে ভিতরে চলে আসে। আর সেখানে এসে সে তার ব্যাগের মধ্যে সাপটা ঢুকিয়ে দেয়। আর ঢুকিয়ে বলতে লাগলো, ম্যাডাম এবার দেখুন আপনার কি অবস্থাটা হয়। এই বলে সাপুড়ে সেই সাপটা ঢুকিয়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। আর বেরিয়ে এসে তখন টিটকে ফোন করে বলতে লাগলো, ম্যাডাম আপনার কাজটা হয়ে গেছে। আপনি যেভাবে বলেছেন ঠিক সেইভাবে সাপটা ঢুকিয়ে দিয়েছি। তখন টিট খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো, ঠিক আছে, তোমার কাজের জন্য তোমার টাকা পেয়ে যাবে। তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না। এখন চুপচাপ সেখান থেকে বেরিয়ে যাও। বুঝতে পারছো? এই বলে ফোনটা কেটে দেয়। আর টিট খুব হাসতে থাকে আর বলতে লাগলো, এবার দেখ
এবার দেখ গীতা, তোকে কেউ বাঁচাতে পারবে না। বিষাক্ত সাপের সুফলে তুই শেষ হয়ে যাবি। আর তখনই গীতার রুমে চলে আসে তার পার্সোনাল সেক্রেটারি। আর সে এসে বলতে লাগলো, "ও ম্যাডাম, ম্যাডাম আপনার কি হয়েছে? কি হয়েছে ম্যাডাম? আপনি এভাবে শুয়ে আছেন কেন?" গীতা তখন বলতে লাগলো, "আমার না কি হয়েছে আমি নিজে বুঝতে পারছি না। হঠাৎ করে আমার মাথাটা কিভাবে ঘুরে গেল।" তখনই অ্যাসিস্ট্যান্ট বলতে লাগলো, "শুনুন ম্যাডাম, আপনাকে ডাক্তার দেখাতে হবে। আপনি অসুস্থ, চলুন আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাই।" গীতা তখন বলতে লাগলো, "আরে আমি পরে ডাক্তারের কাছে যাবো। এখন তো আমার ২ টো কেস আছে, আগে কেসটা সেরে নিই।" তখন নি উম পা সেই পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে বলতে লাগলো, "আমার ব্যাগের মধ্যে ওষুধ আছে, আমাকে ওষুধটা দাও।" অ্যাসিস্ট্যান্ট তখন ওষুধটা ব্যাগের মধ্যে নিতে গেলে তার হাতের মধ্যে কিসে যেন কামড় দেয়। আর হাতটা বের করে তখন সে তো রীতিমতো অবাক হয়ে যায় আর বলতে লাগলো, "ম্যাডাম আমাকে সাপে কামড় দিয়েছে।" গীতা তখনই বলতে লাগলো, "কি ব্যাপার? ব্যাগে সাপ আসলো কি করে? তুমি একদম চিন্তা করবে না। তোমাকে আমি এক্ষুনি হাসপাতালে নিয়ে যাচ্ছি। তুমি ভয় পাবে না।" এই বলে তাকে হাসপাতালে নিয়ে যায়। এইদিকে সেই সাপুড়ে তারকেশ্বর যখনই পালিয়ে যেতে লাগবে তখন ধরে পেলে বড়বাবু। বড়বাবু ধরার সাথে, সাথে সেখানে চলে আসে গীতাও। গীতা তখন তার বন্দুকটা বের করে মাথায় ধরে বলতে লাগলো, "এই সত্যি কথা তাড়াতাড়ি স্বীকার কর, না হলে কিন্তু তোকে এক্ষুনি এখানে মেরে ফেলবো।" তারক তখন বলতে লাগলো, "আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না আমি।" তখনই গীতা বলতে লাগলো, "এখনো মিথ্যা কথা বলছিস? তুই কি বন্দুকের গুলিতে মরতে চাস না সাপের বিষাক্ত সাপের বিষে মরতে চাস?" তখন ভয় পেয়ে তারকেশ্বর বলতে লাগলো, "বিষাক্ত সাপ মানে?" "সেটা বুঝলাম না।" গীতা তখন বলতে লাগলো, "বিষাক্ত সাপ মানে তোর ঘরে আমরা অনেক বিষাক্ত সাপ রেখেছি। এবার তোকে আমরা সেখানে ঢুকিয়ে দেব আর তারপর দেখ তোর অবস্থাটা কি হয়। এখনো সত্যি, সত্যি বল আমার ব্যাগে সেই বিষাক্ত সাপটা কে ঢুকিয়ে দিয়েছে? কেন ঢুকিয়েছিস? কে বলেছে তোকে সেটাই বল।" তারকেশ্বর কিছুতে সত্যি কথা বলে না। তখন তারকেশ্বরকে টানতে, টানতে সেই ঘরটাতে নিয়ে যায়। আর ঘরটাতে নিয়ে গেলে সমস্ত সাপগুলি দেখিয়ে বলতে লাগলো, "এবার তাহলে তুই এক কাজ কর, সাপের কামড়ে মরে যা।" এই বলে যখনই ঘরের মধ্যে ঢুকিয়ে দিতে যাবে তখন তারকেশ্বর বলতে লাগলো, "ম্যাডাম আমি কি করব? আমি এদিকে গেলেও মরবো, ওদিকে গেলে মরবো। আমি যেদিকে যাবো সেদিকে মরবো।" গীতা তখন বলতে লাগলো, ব্যাপারটা বুঝতে পারলাম না। এদিকে ওদিকে কি ব্যাপার?" তখন বলতে লাগলো, "ম্যাডাম সাপটা আমাকে ঢুকিয়ে দিতে বলেছে সঞ্জয় লাহিড়ী।" যা শুনে অবাক হয়ে যায় বড়বাবু সহ গীতা। এইদিকে হঠাৎ করে একজন গুন্ডা তীরকে ফোন করে বলতে লাগলো, সে সাপুড়ে তারকেস ধরা পড়ে গেছে। তখন এই কথা বলতেই তীর বলতে লাগলো, "কি? কি বলছো?" তীর তখন সঞ্জয়কে বলতে লাগলো, "সঞ্জয়, সঞ্জয় তুমি কোথায়?" সঞ্জয় তখন আসলো বলতে লাগলো, "সর্বনাশ হয়ে গেছে। এ সাপুড়ে তারকেস ধরা পড়ে গেছে।" তখনই বলতে লাগলো, "ফোনটা এদিকে দাও।" এই বলে সঞ্জয় ফোনটা নিয়ে সেই গুন্ডাকে বলতে লাগলো, "এক্ষুনি মেরে ফেলো। এটা আমার অর্ডার। আমি বলছি ওকে মেরে ফেলো।" তখন খুব খুশি হয়ে যায় তীর। তীর তখন বলতে লাগলো, "গীতা এবার তো তুমি নিজের জালে নিজে ফেঁসে যাবে। তুমি সঞ্জয়কে ফাঁসিয়ে দিলে। এবার কি করবে? সঞ্জয় তার ভালোবাসার জন্য সবকিছু করতে পারবে। সেটা জানার পর তুমি কি করবে?" এদিকে সে তারকেশ্বর বলতে লাগলো, "আমি কি করব ম্যাডাম? সঞ্জয় বাবু তার ভালোবাসার মানুষটাকে অনেক ভালোবাসে। তার যদি কোনো ক্ষতি হয় সে আমাকে ছাড়বে না। তাই তো আমি ই কিচ্ছু করতে পারব না। আপনাকে সত্যি কথাটা বলে দিচ্ছি।" এইদিকে তখন গীতার নামে বাড়িতে ইনিয়ে বিনিয়ে অনেক কথা বলতে থাকে। গীতা তখন তিতের মুখোশটা খুলে দিয়ে সবার সামনে যে সে সাপুড়ে দিয়ে মেরে ফেলার